আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। রাজপথের রাজনীতি আর রাষ্ট্র পরিচালনার রাজনীতি এক নয়। মিছিলের সামনে দাঁড়িয়ে স্লোগান দেওয়া যায়, সরকারের বিরুদ্ধে কঠোর বক্তব্য রাখা যায়, সমাবেশে লাখো মানুষ জড়ো করা যায়, এমনকি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভও করা যায়। কিন্তু জাতীয় সংসদে দাঁড়িয়ে একটি রাষ্ট্রের অর্থনীতি, আইন, প্রশাসন, পররাষ্ট্রনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং জনগণের দৈনন্দিন সংকট নিয়ে অর্থবহ ভূমিকা রাখা সম্পূর্ণ ভিন্ন ধরনের যোগ্যতা দাবি করে। ত্রয়োদশ জাতীয় সংসদে সেই কঠিন সত্যটি খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের দুটো বড় রাজনৈতিক শক্তির সামনে হাজির করেছে। দীর্ঘ আন্দোলন, নির্যাতন, কারাবরণ এবং রাজনৈতিক অনিশ্চয়তার পথ পেরিয়ে বিএনপি এখন সরকারে। অন্যদিকে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বড় আকারে সংসদে গিয়ে প্রধান বিরোধী দলের আসনে বসছে জামায়াত ইসলামী। বিএনপি 210টি এবং জামায়াত 68টি সাধারণ আসনে জয় পেয়েছে বলে প্রকাশিত নির্বাচনী তথ্যে দেখা যায়। প্রত্যক্ষ সংরক্ষিত নারী আসন এবং জোট সঙ্গীদের হিসেব করলে সংসদে দুই পক্ষের শক্তি আরও বড়। অর্থাৎ সংসদকে কার্যকর, প্রাণবন্ত ও জবাবদিহিমূলক করবার জন্যে প্রয়োজনীয় রাজনৈতিক শক্তির কোনো ঘাটতি নেই। ঘাটতি দেখা যাচ্ছে প্রস্তুতি, সমন্বয়, বিষয়ভিত্তিক দক্ষতা এবং সংসদীয় সংস্কৃতিতে। প্রথমেই সরকারি দল বিএনপির কথা বলা যাক, কারণ সংসদে যার সংখ্যাগরিষ্ঠতা, সংসদ কার্যকর করবার প্রধান দায়িত্ব তার। বিরোধী দল দুর্বল হতে পারে, নতুন হতে পারে, ভুল করতে পারে, কিন্তু সরকারি দল অগোছালো হলে তার প্রভাব পড়ে সরাসরি রাষ্ট্র পরিচালনায়। সরকার শুধু মন্ত্রীদের সমষ্টি নয়, সংসদীয় ব্যবস্থায় সরকারি দলের প্রত্যেক সংসদ সদস্য সরকারের রাজনৈতিক প্রতিনিধি, আইন প্রণয়নের অংশীদার এবং জনগণের কাছে রাষ্ট্রের জবাবদিহির একটা মাধ্যম। কিন্তু এখন পর্যন্ত বিএনপির সংসদীয় কর্মকাণ্ডে সেই সুসংগঠিত সরকারি দলের চিত্র সবসময় পাওয়া যাচ্ছে না। দীর্ঘ সময় সংসদের বাইরে থাকার কারণে দলটির অধিকাংশ সদস্যের সংসদ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা সীমিত। অনেকেই প্রথমবারের মতো সংসদে, সিংহভাগ, এটা সত্য। বিএনপি 2006 সালের পর কার্যত আর স্বাভাবিক সংসদীয় সরকার পরিচালনার সুযোগ পায়নি। 2008 সালের নির্বাচনের পর দলটি বিরোধী দলে থাকলেও রাজনৈতিক সংঘাত, অধিবেশন বর্জন এবং রাজপথ কেন্দ্রিক আন্দোলনের কারণে পূর্ণাঙ্গ সংসদীয় চর্চা গড়ে ওঠেনি। এরপর টানা প্রায় 1.5 দশক দলটি সংসদীয় ক্ষমতার বাইরে ছিল। এই দীর্ঘ বিরতি বিএনপির সাংগঠনিক স্মৃতিতে একটা বড় শূন্যতা তৈরি করেছে। বর্তমান সংসদ সদস্যদের অনেকে দীর্ঘদিন রাজপথে ছিলেন, মামলা মোকাবেলা করেছেন, দলকে সংগঠিত করেছেন এবং নির্বাচনী এলাকায় জনপ্রিয়তা তৈরি করেছেন। কিন্তু একজন দক্ষ আন্দোলনকারী স্বয়ংক্রিয়ভাবে দক্ষ আইন প্রণেতা হয়ে যান না। নির্বাচনী বক্তৃতা আর বাজেট বক্তৃতার ভাষা এক নয়। দলীয় সমাবেশে আবেগ দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করা যায়, সংসদে একটি মন্ত্রণালয়ের বরাদ্দ, নীতি ও ব্যয়ের অসঙ্গতি ধরতে হলে তথ্য, গবেষণা এবং আইনগত প্রস্তুতি প্রয়োজন। সরকারি দলের এমপিদের মধ্যে কে কোন বিষয়ে কথা বলবেন, কোন মন্ত্রণালয়ের কাজ কে অনুসরণ করবেন, কোন আইন নিয়ে কোন বিশেষজ্ঞ সদস্য নেতৃত্ব দেবেন এবং বিরোধী দলের প্রশ্নের রাজনৈতিক ও নীতিগত উত্তর কী হবে, এসব ক্ষেত্রে সুস্পষ্ট সমন্বয় থাকা দরকার। সংসদ কোনো রাজনৈতিক পিকনিক নয়, যেখানে যে যখন সুযোগ পেলেন নিজের নির্বাচনী এলাকার রাস্তা, সেতু, স্কুল বা হাসপাতালের দাবি তুলে বক্তৃতা শেষ করে দিলেন। স্থানীয় দাবি অবশ্যই সংসদে উঠবে, কিন্তু জাতীয় সংসদ মূলত জাতীয় নীতি, রাষ্ট্রীয় আইন এবং সরকারের জবাবদিহির জায়গা। সরকারি দলের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হলো সংখ্যাগরিষ্ঠতার আত্মতুষ্টি। যখন একটি দলের হাতে 2/3 কাছাকাছি বা 2/3 বেশি শক্তি থাকে, তখন সংসদে বিল পাশ করাতে বিরোধী দলের সম্মতির প্রয়োজন হয় না। কণ্ঠভোটে সরকার প্রায় সব সিদ্ধান্তই অনুমোদন করিয়ে নিতে পারে। এখানেই গণতান্ত্রিক দায়িত্ববোধের পরীক্ষা।
সংখ্যার শক্তি দিয়ে আইন পাশ করা সহজ, ভালো আইন তৈরি করা কঠিন। বিরোধী দলের সমালোচনাকে অপ্রয়োজনীয় বাধা মনে করা সহজ, সেই সমালোচনার মধ্য থেকে নীতিগত দুর্বলতা খুঁজে বের করা কঠিন। 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট সংসদে পাশ হয়েছে। বাজেটে প্রবৃদ্ধি 6.5% এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রাজস্ব আদায়ের লক্ষ্য প্রায় 6,95,000 কোটি টাকা এবং বাজেট ঘাটতি 2,43,000 কোটি টাকা। এগুলো শুধু কাগজের সংখ্যা নয়, প্রতিটি সংখ্যার সঙ্গে মানুষের জীবন, বাজার দর, চাকরি, ব্যাংক ঋণ, বিনিয়োগ, সামাজিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ ঋণের বোঝা জড়িত। অথচ এত বড় বাজেট নিয়ে সরকারি দলের কতজন এমপি নিজেদের নির্বাচনী এলাকার বাইরে গিয়ে সামগ্রিক অর্থনীতির কাঠামো, রাজস্ব বাস্তবতা, ব্যাংক খাত, মূল্যস্ফীতি এবং কর্মসংস্থান নিয়ে গভীর আলোচনা করেছেন? এই প্রশ্ন করা অযৌক্তিক নয়। সরকারি দলের এমপির দায়িত্ব কেবল অর্থমন্ত্রীর বাজেটের প্রশংসা করা নয়, সরকারের ভালো উদ্যোগকে সমর্থন করার পাশাপাশি দুর্বলতা চিহ্নিত করাও তাদের দায়িত্ব। মন্ত্রী ও আমলাদের প্রতিটি সিদ্ধান্তকে সঠিক ধরে নেওয়া সংসদীয় গণতন্ত্র নয়, বরং একই দলের সংসদ সদস্যরাই অনেক ক্ষেত্রে সরকারের সবচেয়ে কার্যকর অভ্যন্তরীণ নজরদার হতে পারেন। কারণ তারা মাঠের বাস্তবতা জানেন, মানুষের অসন্তোষ শোনেন এবং প্রশাসনিক ব্যর্থতার ফল সরাসরি অনুভব করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন ধরে রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার, প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার কথা বলেছে। এখন সেই প্রতিশ্রুতিগুলোকে সংসদীয় আচরণে রূপ দেওয়ার সময়। সংসদ যদি আবার শুধু সরকারি সিদ্ধান্ত অনুমোদনের প্রতিষ্ঠানে পরিণত হয়, তাহলে ক্ষমতার পালাবদল হবে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে না। বাংলাদেশের মানুষ শুধু নতুন সরকার চায়নি, তারা রাষ্ট্র পরিচালনার নতুন ধরনও প্রত্যাশা করেছে। বিএনপির আরও একটি সমস্যা, যেটা আমার কাছে মনে হয়, সমস্যাটা হলো মন্ত্রী, জ্যেষ্ঠ নেতা এবং সাধারণ সংসদ সদস্যদের মধ্যে দৃশ্যমান রাজনৈতিক ব্যবধান। সরকার পরিচালনার কেন্দ্র যদি কেবল মন্ত্রিসভা ও কয়েকজন শীর্ষ নেতার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে, তাহলে বিপুল সংখ্যক সরকারি দলের এমপি ধীরে ধীরে নিজ নিজ এলাকার উন্নয়ন বরাদ্দ, সুপারিশ, বদলি, নিয়োগ এবং প্রশাসনিক প্রভাব বিস্তারের মধ্যেই নিজেদের ভূমিকা খুঁজতে শুরু করবেন। অতীতে প্রতিটি সরকারের সময় এই প্রবণতা দেখা গেছে। দলীয় এমপি যদি আইন প্রণেতার বদলে স্থানীয় প্রশাসনের অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ হয়ে ওঠেন, তবে দুর্নীতি, পক্ষপাত এবং ক্ষমতার অপব্যবহারের পুরনো চক্র আবার ফিরে আসবে। তাই বিএনপির সামনে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সংসদ সদস্যদের রাজনৈতিকভাবে কাজে লাগানো, বিষয়ভিত্তিক সংসদীয় টিম তৈরি করা, প্রতিটি মন্ত্রণালয় পর্যবেক্ষণের দায়িত্ব দেয়া, গবেষণা সহায়তা নিশ্চিত করা এবং নিয়মিত সংসদীয় প্রশিক্ষণ চালু করা দরকার। শুধু হুইপের নির্দেশে উপস্থিত হওয়া বা ভোট দেয়া একজন এমপির পূর্ণ দায়িত্ব হতে পারে না। এবার আসা যাক জামায়াতে ইসলামী প্রসঙ্গে। দলটি নির্বাচনের আগে নিজেদের অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ, নৈতিক, দক্ষ এবং প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বিকল্প হিসেবে তুলে ধরেছিল। তাদের প্রচারের বড় শক্তি ছিল এই দাবি যে তারা অন্য দলগুলোর মতো নয়। তাদের কর্মীরা প্রশিক্ষিত, নেতৃত্ব নিয়ন্ত্রিত, আর্থিক ব্যবস্থাপনা স্বচ্ছ এবং রাষ্ট্র পরিচালনার জন্য তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। কিন্তু সংসদে প্রবেশের পর দলটির কয়েকজন সদস্যের বক্তব্য ও কর্মকাণ্ড সেই দাবির সঙ্গে বিস্ময়কর বৈপরীত্য তৈরি করেছে। সংসদ সদস্যদের সরকারি বাসায় পর্দা, ওয়াশিং মেশিন ও মাইক্রো ওভেন সরবরাহের দাবি বাজেট আলোচনায় তোলার ঘটনা মানুষের কাছে একটি নেতিবাচক বার্তা দিয়েছে। বিষয়টি আইনগতভাবে অপরাধ না হলেও রাজনৈতিকভাবে তা ছিল অত্যন্ত অদূরদর্শী। যখন সাধারণ মানুষ
মূল্যস্ফীতি, বেকারত্ব, চিকিৎসা ব্যয় এবং জীবনযাত্রার চাপে আছে, তখন একজন বিরোধী দলের এমপির মুখে সংসদীয় সুযোগ সুবিধার দাবি দলটির অগ্রাধিকার সম্পর্কে প্রশ্ন সৃষ্টি করবেই। এরপর একজন এমপির পারিবারিক মুক্তিযোদ্ধার সংখ্যা ও পরিচয় নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য, পরে সেই বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে পরস্পর বিরোধী কথা বলা এবং আরেক সংসদ সদস্যের জাতীয় বাজেটের আকার নিয়ে গুরুতর ভুল, এসব ঘটনা নিছক মুখ ফসকে যাওয়া হিসেবে উড়িয়ে দেওয়া কঠিন। কারণ এগুলো একত্রে একটি গভীরতর সমস্যার ইঙ্গিত দেয়। অনেক এমপি হয় প্রস্তুতি ছাড়া কথা বলছেন, নয়তো ক্যামেরার সামনে দৃশ্যমান হওয়ার তাড়নাকে বিষয়গত জ্ঞানের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। সংসদে একজন সদস্যের প্রতিটি শব্দ রাষ্ট্রীয় নথির অংশ হয়ে যায়। মাঠের সবাই ভুল বক্তব্য পরে সংশোধন করা যায়, সামাজিক মাধ্যমে পোস্ট মুছে ফেলা যায়, কিন্তু সংসদীয় বক্তব্যের রাজনৈতিক প্রভাব দীর্ঘস্থায়ী হয়। বিশেষ করে যে দলটি নিজেদের অন্য সবার চেয়ে বেশি প্রশিক্ষিত ও শৃঙ্খলাবদ্ধ বলে উপস্থাপন করে, তাদের সদস্যদের ভুল স্বাভাবিকভাবেই বেশি আলোচিত হবে। উচ্চ নৈতিক মানের দাবি করলে জনসাধারণ উচ্চতর মানদণ্ডেই বিচার করবে। জামায়াত জোটের অধিকাংশ সংসদ সদস্য এবারই প্রথম সংসদে গেছেন, বিএনপির ক্ষেত্রেও তাই। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সরাসরি ও সংরক্ষিত আসন মিলিয়ে জামায়াত জোটের প্রায় 90 জন সদস্যের মধ্যে 86 জনই নতুন। দলটি প্রথম অধিবেশন এবং বাজেট অধিবেশনের আগে তাদের প্রশিক্ষণও দিয়েছে। কাজেই শুধু অনভিজ্ঞতার যুক্তি দিয়ে সব দুর্বলতা ব্যাখ্যা করা যায় না। প্রশিক্ষণ যদি বাস্তব আচরণে প্রতিফলিত না হয়, তাহলে সেই প্রশিক্ষণের বিষয়বস্তু, মান ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন ওঠে। জামায়াতের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ এসেছে সরকারি অনুদান ও প্রকল্পে স্বজনপ্রীতি নিয়ে। কোথাও সংসদ সদস্যের পরিবারের সদস্যের নাম ঐচ্ছিক অনুদানের তালিকায় এসছে, কোথাও আত্মীয়কে প্রকল্প কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে, কোথাও নেতার নাতির কাছে সরকারি সাইকেল চলে গেছে, আবার কোথাও ত্রাণের সুবিধাভোগীর তালিকায় আত্মীয় ও ব্যক্তিগত সহকারীর নাম পাওয়া গেছে। এসব ঘটনার কয়েকটিতে দল ব্যবস্থা নিয়েছে, সংশ্লিষ্টদের সতর্ক করেছে এবং একজন স্থানীয় নেতাকে দায়িত্ব থেকে সরিয়েছে। দলীয়ভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া অবশ্যই ইতিবাচক, কিন্তু একই সঙ্গে প্রশ্ন থেকে যায়, ক্ষমতার খুব অল্প সময়ের মধ্যেই কেন এসব ঘটনা ঘটল? জামায়াতের জন্য এই প্রশ্ন অন্য দলের তুলনায় আরও গুরুত্বপূর্ণ। কারণ দলটির রাজনৈতিক ব্র্যান্ড মূলত নৈতিকতা ও শৃঙ্খলার উপর দাঁড়িয়ে। বিএনপি বা আওয়ামী লীগের কোনো নেতার স্বজনপ্রীতির অভিযোগ এলে মানুষ অনেক সময় বিস্মিত হয় না, কারণ বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে এসব অভিযোগ বহু পুরনো। কিন্তু জামায়াত যখন নিজেকে সেই সংস্কৃতির বিকল্প হিসেবে উপস্থাপন করে, তখন তাদের একজন এমপির আত্মীয় সরকারি সুবিধা পেলে তা শুধু ব্যক্তির ব্যর্থতা থাকে না, দলের মূল দাবিকেই দুর্বল করে। কিছু জামায়াত নেতা যুক্তি দিয়েছেন, গ্রাম পর্যায়ে উন্নয়ন কাজ করতে গেলে পরিচিত কিংবা আত্মীয় কেউ কোনো না কোনোভাবে জড়িয়ে পড়তে পারেন। যুক্তিটি বাস্তবতার একটা অংশ তুলে ধরলেও রাজনৈতিকভাবে বিপজ্জনক। কারণ বাংলাদেশের সব দলই অতীতে নিজেদের বিশ্বস্ত লোককে দায়িত্ব দেওয়ার যুক্তিতে স্বজনপ্রীতি ও দলীয়করণকে বৈধতা দিয়েছে। বিশ্বস্ততা কখনই স্বচ্ছতার বিকল্প হতে পারে না। প্রকল্প পরিচালনার জন্য আত্মীয় ছাড়া উপযুক্ত ও বিশ্বাসযোগ্য মানুষ পাওয়া যায় না, এই যুক্তি মেনে নিলে রাজনৈতিক নৈতিকতার পুরো ধারণাই অর্থহীন হয়ে পড়ে। জামায়াত কেন্দ্রীয়ভাবে নির্দেশ দিয়েছে যে সংসদ সদস্যরা পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, ব্যক্তিগত সহকারী কিংবা তাদের আত্মীয়দের সরকারি অনুদান ও সুযোগ সুবিধার জন্য সুপারিশ করবেন না। এমনকি তারা যোগ্য হলেও দলীয় ব্যবস্থার মাধ্যমে বিষয়টি বিবেচনার কথা বলা হয়েছে। এই নির্দেশনা প্রয়োজনীয়, কিন্তু একটি বড় রাজনৈতিক দলকে শুধু
নির্দেশনা দিয়ে সৎ রাখা যায় না, দরকার প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা। কোন এমপি কোথায় কত টাকা বরাদ্দ দিচ্ছেন, সুবিধাভোগী কারা, প্রকল্প কমিটিতে কারা আছেন এবং কাজের অগ্রগতি কী, এসব তথ্য জনগণের জন্য উন্মুক্ত করা উচিত। জামায়াতের সংসদীয় ভূমিকার আরেকটি দুর্বলতা হলো তারা এখনও একটি শক্তিশালী নীতিনির্ভর বিরোধী দলের পরিচয় পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারেনি। প্রধান বিরোধী দলের কাছে জনগণ শুধু সরকারের বিরোধিতা আশা করে না, বিকল্প নীতি, বিকল্প বাজেট, বিকল্প আইন এবং বাস্তবসম্মত সমাধানও আশা করে। দলটি ছায়া বাজেট কথা বলেছে, কিন্তু তাদের অনেক এমপির বক্তব্যে সেই প্রস্তুতির ছাপ দেখা যায়নি। এমনকি জাতীয় বাজেটের মৌলিক আকার নিয়েও বিভ্রান্তি তৈরি হওয়া প্রমাণ করে যে কেন্দ্রীয় গবেষণা ও সংসদ সদস্যদের মাঠ পর্যায়ের যোগাযোগের মধ্যে বড় ফাঁক আছে। বাজেটের উপর বিরোধী দলের সদস্যরা 59টি মঞ্জুরি দাবির বিপরীতে 1343টি ছাঁটাই প্রস্তাব দিয়েছিলেন। জামায়াত, এনসিপি ও স্বতন্ত্র মিলিয়ে 43 জন সদস্য 36টি মন্ত্রণালয় ও বিভাগের উপর আলোচনায় অংশ নেন। সংখ্যাটা শুনতে বড়, কিন্তু সংসদীয় কার্যকারিতা শুধু কতটি ছাঁটাই প্রস্তাব দেয়া হলো তা দিয়ে পরিমাপ করা যায় না। সেই প্রস্তাবগুলো কতটা গবেষণা নির্ভর ছিল, সরকারের কোন ব্যর্থতা প্রকাশ করেছে এবং নীতিতে কোনো পরিবর্তন আনতে পেরেছে কিনা, সেটি আসল প্রশ্ন। শেষ পর্যন্ত প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়েছে এবং বিরোধী দলীয় নেতার অনুরোধে অবশিষ্ট দাবিগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই গিলোটিন পদ্ধতিতে অনুমোদিত হয়েছে। ফলে বিরোধী দলের ভূমিকা অনেকাংশে প্রক্রিয়াগত আনুষ্ঠানিকতার মধ্যেই সীমিত থেকে গেছে। জামায়াতের সংসদীয় বক্তৃতায় কখনো কখনো ধর্মীয় পরিচয়, 71 এবং অতীতের রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হচ্ছে। এসব বিষয়ে আলোচনা নিষিদ্ধ নয়, বরং বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, জুলাই গণ অভ্যুত্থান এবং রাজনৈতিক ইসলামের ভূমিকা নিয়ে সংসদে গভীর আলোচনা হওয়া দরকার। কিন্তু সেই আলোচনা যদি নীতিনির্ভর বিতর্কের বদলে ব্যক্তিগত বিদ্রূপ, ধর্মীয় বৈধতার পাল্টাপাল্টি দাবি এবং পুরনো ক্ষত উস্কে দেওয়ার প্রতিযোগিতায় পরিণত হয়, তাহলে জনগণের বাস্তব সমস্যাগুলো আড়ালে চলে যায়। জুন মাসের বাজেট আলোচনায় সরকারি দল ও জামায়াতের সদস্যদের মধ্যে ধর্মীয় পরিচয় এবং 71-এর ভূমিকা নিয়ে যে পাল্টাপাল্টি বক্তব্য হয়েছে তা সংসদকে উত্তপ্ত করলেও অর্থনীতি কিংবা প্রশাসনের কোনো সমস্যার সমাধান দেয়নি। তবে এখানে একটা ভারসাম্যপূর্ণ কথা বলা প্রয়োজন। নতুন সংসদে ভুল হবে, অনভিজ্ঞতা থাকবে, বক্তৃতায় দুর্বলতা দেখা যাবে, এটা অস্বাভাবিক নয়। দীর্ঘদিন বাংলাদেশে কার্যকর সংসদীয় গণতন্ত্র ছিল না। বিরোধী দলকে প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল। সংসদীয় কমিটিগুলো অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয় ছিল এবং আইন প্রণয়ন প্রায়ই আমলাতান্ত্রিক খসড়া অনুমোদনের প্রক্রিয়ায় পরিণত হয়েছিল। ফলে বর্তমান সংসদের সদস্যরা এমন কোনো সমৃদ্ধ সংসদীয় উত্তরাধিকার পাননি যেখান থেকে সহজে শিক্ষা নিতে পারেন। কিন্তু সেই বাস্তবতা ভুলের লাইসেন্স হতে পারে না, বরং নতুন সংসদের উপর দায়িত্ব আরও বেশি। কারণ এই সংসদ একটি গণ অভ্যুত্থান, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন এবং একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের পর গঠিত হয়েছে। মানুষের প্রত্যাশা ছিল আগের সংসদগুলোর নীরবতা, অভিনয় ও একদলীয় আনুষ্ঠানিকতা থেকে বের হয়ে এখানে সত্যিকারের বিতর্ক হবে। সরকারকে প্রশ্ন করা হবে, বিরোধী দল বিকল্প দেবে, সংসদীয় কমিটিতে মন্ত্রীদের জবাবদিহি করতে হবে। আইন পাশের আগে জনগণ, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পক্ষের মতামত নেওয়া হবে। এখন পর্যন্ত সেই সম্ভাবনার কিছু আভাস আছে, কিন্তু দৃঢ় ভিত্তি তৈরি হয়নি। বিএনপি সংখ্যাগরিষ্ঠতার কারণে স্বস্তিতে আছে, জামায়াত বিরোধী দলের মর্যাদা পাওয়ার উত্তেজনা ও চাপ দুইয়ের মধ্যে আছে। দুই দলেরই বড় অংশের সদস্য নতুন, কিন্তু তাদের সমস্যার ধরন এক নয়।
বিএনপির সমস্যা মূলত ক্ষমতার দল হিসেবে সমন্বয়, জবাবদিহি এবং নীতি নেতৃত্বের ঘাটতি। জামায়াতের সমস্যা হলো অতিরিক্ত নৈতিক দাবি ও বাস্তব আচরণের ব্যবধান, সংসদীয় প্রস্তুতির দুর্বলতা এবং কিছু সদস্যের অপ্রয়োজনীয় বক্তব্য ও ব্যক্তিগত সুবিধাকেন্দ্রিক ভাবমূর্তি। বিএনপির জন্য বিপদ হচ্ছে তারা যেন আওয়ামী লীগের পুরনো সংসদীয় সংস্কৃতি উত্তরাধিকার সূত্রে গ্রহণ না করে। বিশাল সংখ্যাগরিষ্ঠতা, দুর্বল বিরোধী প্রভাব, আমলাতন্ত্র নির্ভর আইন প্রণয়ন এবং দলীয় আনুগত্যের বিনিময়ে নীরবতা, এই পথে গেলে গণতন্ত্রের ভাষা বদলাবে, চরিত্র বদলাবে না। জামায়াতের জন্য বিপদ আরও সূক্ষ্ম। দলটা যদি মনে করে সংগঠনের কঠোর নিয়ন্ত্রণ দিয়ে প্রতিটি বিতর্ক সামাল দেওয়া যাবে, তাহলে তারা ভুল করবে। আধুনিক গণতান্ত্রিক রাজনীতিতে শৃঙ্খলা প্রয়োজন, কিন্তু স্বাধীন চিন্তাও প্রয়োজন। মুখস্থ দলীয় অবস্থান দিয়ে দক্ষ সংসদ সদস্য তৈরি হয় না। একজন এমপিকে অর্থনীতি বুঝতে হবে, সংবিধান জানতে হবে, প্রশাসনিক কাঠামো বুঝতে হবে এবং নিজের দলের নীতির দুর্বলতা নিয়েও প্রশ্ন করার সাহস থাকতে হবে। দুই দলকেই বুঝতে হবে, সংসদ টেলিভিশনের টকশো নয়। এখানে শুধু প্রতিপক্ষকে হারিয়ে দিলেই জয় হয় না। একটি তথ্যভিত্তিক প্রশ্ন, একটি বাস্তবসম্মত সংশোধনী, একটি কার্যকর কমিটির তদন্ত কিংবা একটি দুর্নীতিপূর্ণ প্রকল্প বন্ধ করে দেওয়া, এসবই সংসদীয় সাফল্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বক্তৃতা হয়তো একদিনের জনপ্রিয়তা এনে দেয়, কিন্তু একটি ভালো আইন প্রজন্মের জীবন বদলে দিতে পারে। বাংলাদেশের সংসদ সদস্যদের গবেষণা সহায়তা অত্যন্ত সীমিত। অধিকাংশ এমপির নিজস্ব দক্ষ গবেষক দল নেই। দলগুলোরও স্থায়ী সংসদীয় গবেষণা সেল কার্যকর নয়। ফলে বক্তৃতা অনেক সময় ব্যক্তিগত সহকারী, স্থানীয় নেতা অথবা ইন্টারনেট থেকে সংগৃহীত অসম্পূর্ণ তথ্যের উপর নির্ভর করে। এই কাঠামো না বদলালে শুধু সদস্যদের দোষ দিয়ে লাভ হবে না। প্রতিটি বড় দলের উচিত সংসদীয় গবেষণা ইনস্টিটিউট তৈরি করা, যেখানে অর্থনীতি, আইন, অর্থনীতি, আন্তর্জাতিক জ্ঞাননীতি, জননীতি, আন্তর্জাতিক সম্পর্ক, পরিবেশ, প্রযুক্তি ও সামাজিক খাতের বিশেষজ্ঞরা কাজ করবেন। সংসদীয় কমিটিগুলোকেও কার্যকর করতে হবে। সরকারি দলের জ্যেষ্ঠ সদস্যকে সভাপতি বানিয়ে মন্ত্রণালয়ের প্রশংসা শোনার জায়গা হিসেবে কমিটি ব্যবহার করলে জবাবদিহি আসবে না। কমিটির রিপোর্ট জনসমক্ষে প্রকাশ, মন্ত্রী ও সচিবদের নিয়মিত হাজিরা, সরকারি প্রকল্প পরিদর্শন এবং সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি সংসদে উপস্থাপন বাধ্যতামূলক করা দরকার। বিরোধী দল হিসেবে জামায়াত চাইলে এখানেই নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে। সরকারের প্রতিটি সিদ্ধান্তের বিরোধিতা না করে বাছাই করা বিষয় নিয়ে গভীর কাজ করতে হবে বা কাজ করতে পারে জামায়াত। ব্যাংক খাত, দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য, বাজার ব্যবস্থাপনা, স্থানীয় সরকার এবং প্রশাসনিক সংস্কার, প্রতিটি ক্ষেত্রে তথ্যভিত্তিক ছায়া নীতি দিতে পারে। অন্যদিকে বিএনপি চাইলে বিরোধী দলের ভালো প্রস্তাব গ্রহণ করে প্রমাণ করতে পারে যে তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রতিহিংসাপরায়ণ নয়, আত্মবিশ্বাসী। জনগণেরও সংসদ সদস্যদের নতুনভাবে মূল্যায়ন করতে হবে। এলাকায় কয়টা রাস্তা এনে দিলেন বা কতজনকে চাকরির সুপারিশ করলেন, শুধু তা দিয়ে এমপির সাফল্য মাপা উচিত নয়। তিনি সংসদে কতদিন উপস্থিত ছিলেন, কতটি প্রশ্ন করেছেন, কি আইন প্রস্তাব করেছেন, কমিটিতে কি ভূমিকা রেখেছেন এবং সরকারি অর্থের ব্যবহার কতটা স্বচ্ছ রেখেছেন, এসব তথ্য প্রকাশ ও পর্যবেক্ষণ করা দরকার। বর্তমান সংসদ এখনও তার যাত্রার প্রাথমিক পর্যায়ে। প্রথম অধিবেশন 30 এপ্রিল শেষ হয়েছে। এরপর বাজেট অধিবেশন শেষের পথে, তাই চূড়ান্ত রায় দেওয়ার সময় আসেনি। কিন্তু শুরুর লক্ষণ ভবিষ্যতের গতিপথ সম্পর্কে সতর্ক করে। বিএনপি ও জামায়াত উভয়ই দীর্ঘদিন ধরে বলে এসেছে যে তারা বাংলাদেশের রাজনীতি বদলাতে চায়। এখন প্রশ্ন হলো, তারা কি শুধু ক্ষমতার মালিক বদলাবে নাকি ক্ষমতার চরিত্র বদলাবে? বিএনপি কি প্রমাণ করতে পারবে
বিপুল সংখ্যাগরিষ্ঠতা মানেই একচ্ছত্রতা নয়। জামায়াত কি প্রমাণ করতে পারবে নৈতিকতার দাবি শুধু বক্তৃতায় নয়, সরকারি অর্থ ও ব্যক্তিগত আচরণও কার্যকর? রাজনীতি শেষ পর্যন্ত মানুষের স্মৃতির চেয়ে মানুষের অভিজ্ঞতায় টিকে থাকে। মানুষ হয়তো নির্বাচনী স্লোগান ভুলে যাবে, কিন্তু সংসদ সদস্যের অহংকার, অযোগ্যতা, স্বজনপ্রীতি কিংবা নীরবতা ভুলবে না। একইভাবে একজন এমপির সাহসী প্রশ্ন, জনস্বার্থে নেওয়া অবস্থান এবং সৎ ভূমিকার কথাও তারা মনে রাখবে। ক্ষমতায় যাওয়া একটি দলের রাজনৈতিক সাফল্য, কিন্তু ক্ষমতার উপযুক্ত হওয়া তার চেয়ে অনেক কঠিন। বিরোধী দলের আসন পাওয়া একটা ঐতিহাসিক অর্জন, কিন্তু কার্যকর বিরোধী দল হওয়া আলাদা যোগ্যতা। বিএনপি সরকারে গিয়ে এবং জামায়াত বিরোধী দলে গিয়ে এখন সেই যোগ্যতার পরীক্ষায় বসছে। এই পরীক্ষায় প্রশ্নপত্র তৈরি করছে বাংলাদেশের বাস্তবতা, পরীক্ষক হচ্ছে জনগণ, আর ফলাফল ঘোষণা হবে শুধু পরবর্তী নির্বাচনে নয়, প্রতিদিনের বাজারে, আদালতে, প্রশাসনে, কর্মসংস্থানে এবং রাষ্ট্রের প্রতি মানুষের আস্থায়। জাতীয় সংসদ কোনো দলের পুরস্কার নয়, এটি জনগণের আমানত। যারা সেই আমানতের মর্যাদা রক্ষা করবে, ইতিহাস তাদের জায়গা দেবে। আর যারা সংসদকে ব্যক্তিগত সুবিধা, দলীয় আনুগত্য কিংবা ক্যামেরার সামনে অভিনয়ের মঞ্চ বানাবে, তারা সংখ্যায় যত বড়ই হোক রাজনীতিতে শেষ পর্যন্ত নিষ্প্রবী থেকে যাবে। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।